পাচ্ছি যে পুলিশের সাথে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এই কারওয়ান বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে এই সড়কটিতে যাতে করে অবরোধ করে যেন না রাখে সেই তৎপরতা চলছে এখানে পুলিশের। যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া যেতে চাওয়া যে প্রবাসী আছে তারা এই কারওয়ান বাজারে যে মেইন সড়কটিতে সেই মেইন সড়কটিতে তারা অবরোধ এবং স্লোগান দিয়ে তারা দাবি জানাচ্ছে যাতে করে তাদের যে মালয়েশিয়া যেতে পারেন এই দাবিতে তারা আজকে এই কারওয়ান বাজার যে মূল সড়কটি এই সড়কটি ইউটার্ন মোড়েতে তারা আজকে এই সমাবেশ করছেন। এবং দেখতে পাচ্ছি যে কয়েকজন প্রবাসী তারা শুয়ে তারা অনশন পালন করছেন এবং দাবি করছেন যে যাতে করে তাদের প্রধান উপদেষ্টার সাথে একান্ত সাক্ষাৎ করে দেওয়া হয়, তারা এই দাবি করছেন। এবং তারা বলছেন যে সরকার যাতে করে এই যারা যেতে পারেনি মালয়েশিয়ায় যে প্রবাসীরা তাদেরকে যেন পূর্ণবহল করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, সেই দাবিটি তারা তুলছেন। এবং আমরা কয়েকজন প্রবাসীদের সাথে কথা বলার চেষ্টা করব যে দেখব তাদের মূল দাবিটি কি। আসলে আমরা একজন প্রবাসীর সাথে কথা বলবো। ভাই, আপনাদের দাবিগুলো যদি বলতেন যে আপনারা কবে যেতে চেয়েছিলেন এবং আপনাদের ভিসাও কি হয়েছিল এগুলো সম্বন্ধে যদি কিছু বলতেন। আমরা যেতে চাইছিলাম জুন মাসে জুন মাসে যাওয়া হলো না। তারপরে দালালরা বলে যে সিন্ডিকেটের কারণে আমরা যেতে পারিনি। দালালরা বললো যে তারপরে মাস এভাবে 8টা মাস কেটে গেছে ভাই। এখন 8-9 মাস চলে গেছে। এখন বর্তমান আমাদের দাবি যে মালয়েশিয়া আমরা যেতে চাই, টাকা পয়সা আর মনে হয় ফেরত পাবো না, কারণ অফিসে গেলে তালা মারা। আমরা অফিসে যাই নিরাশ হয়ে ঘুরে আসি। এখন আমাদের দাবি ইনুস স্যারের কাছে, নজরুল স্যারের কাছে। দর্শক, যেটা আপনারা শুনছিলেন যে দালালের খপ্পরে পড়ে তারা অ্যাকচুয়ালি এই মালয়েশিয়া যেতে পারেননি এমনটাই অভিযোগ তারা করছেন। এবং কবে যেতে পারবেন সেই নিশ্চয়তাও তারা দিতে পারছেন না। এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে এই কারওয়ান বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে এই সড়কটিতে যাতে করে অবরোধ করে যেন না রাখে সেই তৎপরতা চলছে এখানে পুলিশের। যে দেখছি যে প্রবাসী যারা এখানে অনশন করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস চলছে এখানে পুলিশের কর্মরত যারা আছেন তারা। দর্শক, যেটা দেখতে পাচ্ছেন যে তারা আন্দোলনরত প্রবাসীরা তারা এখানে বসে পড়েছেন এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছেন। এবং দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই পথ থেকে উঠবে না এবং সরবেন না বলছেন তারা। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে বুঝিয়ে উঠিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ
পুলিশে খুব আন্তরিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তাদেরকে এই সড়কটিতে যাতে করে যানজট নিরসনের জন্য তারা এই কাজগুলো করছেন এবং তাদেরকে এক পর্যায়ে এখান থেকে দেখছি যে একটি ধাক্কাধাক্কি এখানে শুরু হয়ে গেছে এবং তাদেরকে এখান থেকে এই সড়কটি থেকে সরিয়ে দেওয়ার একটি প্রয়াস চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটি আছে এখন এই উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। এই যে কারওয়ান বাজার যে ইউটার্ন সড়কটিতে তারা এই অবস্থান কর্মসূচি দিয়েছিলেন এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে আমরা শান্তিপূর্ণ আমাদের সাথে এরকম করবেন না স্যার। আর আপনারা ছোট ভাইয়ের মতো দেখেন স্যার, আপনাদের ভাই বোন স্যার, আপনাদের সাথে এরকম করবেন না স্যার, আমাদের সাথে এরকম করবেন না আর আপনারা আমাদের সাথে এরকম করবেন না স্যার। সারা দেশবাসী দেখতেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে এক পর্যায়ে এখান থেকে যে সড়কটি অবরোধ করেছিল সেই সড়ক থেকে তাদেরকে উঠিয়ে দিয়েছে এবং যাতে করে যান চলাচল বন্ধ না হয় সেই কার্যক্রম তারা চালিয়েছেন এবং যাতে করে কোনো জনদুর্ভোগ যাতে না পোহাতে হয় সাধারণ জনগণকে, তারা সেই কাজটি পালন করছেন এবং তাদের যে মূল দাবিটি তারা বলছেন যে মালয়েশিয়া যেতে যে দালালের চক্রান্ত পরে তারা আজকে মালয়েশিয়া যেতে পারেনি এবং সেই দাবিতে তারা আজকে এই মানববন্ধন করছেন এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টা যাতে করে তাদের যে ক্ষতিপূরণ সে ক্ষতিপূরণটা তারা দিতে পারে এবং মালয়েশিয়া যাতে যেতে পারেন সে দাবিও তারা করছেন। আপনারা জানেন যে বছরের পর বছর দালালের চক্রান্ত পরে তারা এই সাধারণ নিরীহ প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয় এবং দিন শেষে তারা ঠিক কর্মযোগ্য পায় না এবং তারা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে তারা আজকে এই মালয়েশিয়া যাওয়ার এই দাবিতে তারা আজকে এই কারওয়ান বাজার যে ইউটার্ন মেন সড়কটি আছে সেই সড়কটিতে তারা এক পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করে। এক পর্যায়ে পুলিশ এসে তাদেরকে খুব আলাদাভাবে বুঝিয়ে দেয় যে যাতে করে এই সড়কটি যাতে বন্ধ করা না হয়। এক পর্যায়ে দেখছি যে এখানে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। আপনারা দেখছেন আমাদের 21 সংবাদ থেকে লাইভ সরাসরি সম্প্রচার চলছে। আপনারা দেখছেন যে পুলিশ কর্মকর্তারা তারা এই ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে এই সড়কটি থেকে সরিয়ে দিচ্ছেন। আপনাদের সামনে আপনারা আমাদের ডাক্তার দিচ্ছেন। আমরা কতদিন আগে আছি অনেকে আপনারা ধাক্কাধাক্কি করবেন না, কেন করতেছে? আমাকে মারা খাই দিলেও কিচ্ছু বলবো না আমরা। আমাদের দরকার হলে মৃত্যু হয়ে যাক, পুলিশ পিঠে গুলি করে ওখানে বুক পেতে দেবো। আমরা জীবন গুলি করে মানাল দেখ, আমরা আসতে ছাড়বো না। আমাকে দাবি মানালে আমরা চলে যাবো বাসায়। আমার দাবিটা মেনে নিলে চলে। আমরা আমাদের অধিকারের জন্য আমাদের কোনো ক্ষতি হয়েছে, রাষ্ট্রের কোনো ক্ষতি করতেছি না। আমরা দেশের সরকার জানা দিতে চাই, আমাকে গুলি করে মানালি সব সমাধান। তারা বলছেন যে এই তাদের দাবি আদায় না হবে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ কঠোর অবস্থায় চলে গিয়েছেন এখন।
যাবেন 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 আচ্ছা যান। দর্শক আপনারা দেখছেন আমাদের 21 সংবাদ থেকে সরাসরি লাইভ দেখছেন এবং পুলিশ তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বলছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যে মেইন সড়কটি আপনারা সচেতন জানেন যে এই সড়কটিতে জ্যাম লাগলে প্রচুর পরিমাণ জনগণের ভোগান্তি পোহাতে হয়, সেই মূল সড়কটিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এক পর্যায়ে পুলিশ তাদেরকে এই মূল সড়কটিতে তাকে উঠিয়ে দেয় এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের সবাই এভাবেই বলছে, দায়িত্ব নেন, আপনারা দায়িত্ব নেন, আমরা এখান থেকে চলে যাব। ওরা দায়িত্ব নেক, আমরা চলে যাবো এখান থেকে। আপনারা এতদিন কোথায় ছিলেন? আমরা এতদিন আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছে, অনেক ঘুরাইছে আমাদেরকে, বরং আমরা এজেন্সির কাছে গেছি, পাল্টা আমাদের নামে মামলা দিতে চায়, আমাদের নামে মামলা দিতে চায়। না, আমরা তো রাস্তা বন্ধ করি নাই। আমরা সরকারের অনুমতি নিয়েই মালয়েশিয়া যেতে চাইছি, কারণ আমাদের ম্যান পাওয়ার হয়েছে, বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড হয়েছে। আমরা তো অবৈধ পথে যাইতে চাই নাই, আমরা বৈধ পথে গিয়ে দেশের জন্য রেমিডিস পাঠাতাম, কিন্তু আমাদেরকে কেন এরকম করা হচ্ছে? আমি 5,41,000 টাকা খরচ করছি, আবার এজেন্সির কাছে গেছি, আমার কাছে আরো 1.5 লাখ টাকা চাইছে। আমি তার কথা অস্বীকার করছি, তার কথা অমান্য করার কারণে আমার নামে মামলা দিতে চাইছে। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, দেশের বাড়ি লালমনিরহাট। দর্শক যেটা দেখছিলেন তারা এই ভাই কোনো মারামারি দরকার নাই, ওনাদেরকে সবাই আসুন। দেখছেন যে দেখতে পাচ্ছেন যে আবারও তারা এই সড়কটিতে এসে অবস্থানরত রয়েছেন এবং দাঁড়িয়ে আছেন এবং তারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। তারা বলছেন যে মূল সড়কটি যেটা আছে সেটা যাতে অবরোধ করে না রাখা হয়, যাতে করে যান চলাচল স্বাভাবিক হয়। এই কারওয়ান বাজার যে ইউটার্ন মেইন সড়কটি যেটা হচ্ছে সোনারগাঁও হোটেলের পাশে যে মেইন সড়কটিতে, এই সড়কটিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং পুলিশের বাধায় এক পর্যায়ে তাদের এই কর্মসূচি পণ্ড হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদেরকে বুঝিয়ে তাদেরকে সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে, যাতে করে মেইন সড়কটি তাদের অবরোধ করে না রাখা হয়, যান চলাচল যাতে স্বাভাবিক হয় সে চেষ্টায় তারা চালাচ্ছেন। যান চলাচল স্বাভাবিক রেখা, ঠিক আছে? আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে, ওনারা এগুলো শুনলেও শোনে না, ঠিক আছে? ওনাদের এগুলো দেখার বিষয় না, ওনারা বলছে দেশের ক্ষতি করছে। আমরা কোনো ভাঙচুর করি নাই, আমরা কোনো কিছু করি নাই, রাজনৈতিক সংগঠন না, আমরা সাধারণ
ভুক্তভোগী কেন আমরা বিচার পাবো না? আমরা গাড়ি ঘোড়া চলতেছে, আমরা এক পাশে দিয়ে রাস্তার মধ্যে আছে, আমাদের কোনো ভাঙচুর করছি না, কোনো ক্ষতি করছি না, তাহলে পুলিশ সিন্ডিকেট ভাঙতে পারে না? মানে আমরা যদি আমাদের দালালকে টাকা দিছি, আমরা তাদেরকে চাই, তারা কোনো আশ্বাস দেয় না। আমরা ভুক্তভোগী, আমরা এখন রাস্তার ফকির হয়ে গেছি, এখন আমরা রাস্তা চাচ্ছি, তারা কেন আমাদের এখন বাধা দিবে? ন্যায্য অধিকার নিয়ে আজকে দাঁড়াইছিলাম। আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার আমরা টাকা 5 লাখ 7 লাখ টাকা দিবেন, দালালের কথা শুনে 5 লাখ টাকা দিবেন। দালাল এজেন্সি ওরা কাগজপত্র দিছে, কি দালাল কি পরিচিত ছিল? পরিচিত ছিল, সবাইকে দমন পীড়ন করেছিল। ঠিক একইভাবে দালাল পরিচিত আছে, অপরিচিত আছে, এরকম আমরা আমাদের নিজের অধিকার ফিরে পেতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতে আসি নাই। কেন আমাদের বাধা দেওয়া হলো? আমরা এর জবাব চাই। আপনারা কত টাকা খরচ করেছিলেন? আমরা 8 লক্ষ 7 লক্ষ খরচ করছি, এখান থেকে সুদের লাভ এখন 10 লক্ষ 12 লক্ষ হয়ে গেছে। এখন তা আমরা কোনো সমাধান পাচ্ছি না, মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে সমাধান পাচ্ছি না। আমরা গত 29 তারিখে মানববন্ধন করছি, তখন আমাদের আশ্বাস দিছে, কিন্তু তারা কোনো কাজের অগ্রগতি দেখাচ্ছে না, শুধু আমাদেরকে হতাশার বাণী শোনাচ্ছে। মানে আমাদের কাজ শুধু খালি তারা সময় দিতে, কিন্তু আমাদের দেয়ালে, আমাদের পিঠ এখন দেয়ালে থেকে গেছে, এখন রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই কারণে যতক্ষণ আমাদের দাবি পূরণ এতগুলা টাকা যে দিলেন, আপনার ওনাদের দালাল নিশ্চয়ই আপনাদের পরিচিত ছিল? অনেকে পরিচিত ছিল, অনেকে এজেন্সি সরাসরি ছিল, অনেকেই ছিল। আপনি কত টাকা দিচ্ছেন? আমার নাম আলমগীর হাসান, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নরসিংদী। জি, আপনি কত টাকা দিচ্ছেন? আমি 7 লক্ষ টাকা দিচ্ছি। 7 লাখ টাকা কোন এজেন্সিকে দিচ্ছেন? আমি দিছি হিরক বানানি ওভারসিজ। সরকার যে বলতেছে অনেক এজেন্সিকে টাকা দেওয়া হয়েছে, মানে অনেক এজেন্সির টাকা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ তারা বিদেশের কথা বলে এই ইয়া দেখাইয়া মানে ঠিক না, মানে দর্শক, আপনারা যেটা শুনলেন যে বিভিন্ন যারা ভুক্তভোগী প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী যারা যাওয়ার যে একটা ভুক্তভোগী যারা, তারা বলছিলেন যে এক একজনে জনপ্রতি 4 লাখ 6 লাখ 7 লাখ টাকা করে তাদের থেকে দালাল চক্ররা নিয়েছেন, এবং তারা বলছেন যে এক পর্যায়ে প্রশ্ন জবাবে তারা বলছেন যে দালাল তাদের পরিচিতই ছিল, কিন্তু তারা অনিশ্চিতভাবে সেই মালয়েশিয়ায় যেতে পারেনি, সেই ব্যর্থতাও তারা জানাচ্ছিল না, এবং সেই টাকাটি ফিরে পাওয়ার জন্য যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন তারা। এই জন্যই তারা আজকে এই কাউরান বাজারের যে সোনারগাঁও যে সড়কটি আছে, মেইন সড়কটিতে তারা অবরোধ করেছেন, কর্মসূচি পালন করছেন। আমরা তো কোনো দোষ করি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য, দেশবাসীকে জানান দেওয়ার জন্য, উপদেষ্টাদের জানান দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছি। কেন আপনারা আমাদের সবার কাছে তুলে ধরতে পারবো না? আমরা বলতে চাই প্রশাসন ভাইদের, আমরা তো কোনো অপরাধ করি নাই ভাই, আমাদের চোখে মুখের দিকে তাকান, আমাদের কি অবস্থা, সবার চোখ মুখ শুকে গেছে। আমরা তো ভুক্তভোগী ভাই, আমরা তো মারামারি করতে আসি নাই, কোনো গাড়ি ঘোড়া ভাঙতে আসি নাই, তাহলে আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমাদের কেন ফেলা দেওয়া হচ্ছে? আমাদের কাছে বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের মাইক ছেড়ে ফেলা হয়েছে, আমরা প্রোগ্রাম করবো কি করে? আমরা ভাই পরিষ্কার করে বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনারা আমার ভাই, আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের ছোট ভাইয়ের নজরে দেখুন, দেখবেন আমরা সমাধান সহজেই পেয়ে যাব। আমি প্রশাসন ভাইদের বলতে চাই, আপনারা যদি এই ছোট ভাইদের পাশে দাঁড়ান, আমরা 10 দিনের মধ্যে সমাধান পাবো ইনশাল্লাহ। আমরা কোনো অন্যায় করি নাই, আমরা গত 7 মাস ধরে ভুক্তভোগী। আপনারা জানেন গত 31শে মে 2024 সালে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আমরা 25 থেকে 30 হাজারের মতো শ্রমিক যাদের ভিসা হয়েছে, আমরা মালয়েশিয়া যেতে পারি নাই। প্রথমে সরকার থেকে বলা হয়েছিল এর সংখ্যা 34,000, পরবর্তীতে এটা কমিয়ে নিয়ে আসছিল 20,000। তো আমরা বলতে চাই, আমরা কি অপরাধ করেছি?
আমরা তো মালয়েশিয়াতে যেতে চেয়েছিলাম দেশের উন্নয়নের জন্য। আমরা তো মালয়েশিয়াতে যেতে চেয়েছিলাম পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা তো কোনো অপরাধ করি নাই। এটাই যদি আমাদের অপরাধ হয় তাহলে আপনারা আমাদের ক্রস ফায়ার করে মেরে ফেলুন। আমরা তো চেয়েছিলাম বিদেশে যেতে, দেশের জন্য কিছু করতে, দেশ যেন উন্নত হয়, পরিবার যেন স্বচ্ছভাবে চলে। আমরা তো এতটুকুই চেয়েছিলাম, আমরা তো বেশি কিছু চাই নাই। তাহলে আমাদের কোন পাপের সাজা দেওয়া হচ্ছে আমি জানতে চাই সরকারের কাছে। আপনারা জানেন গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার বাংলাদেশ সফর করেছেন। তিনি বাংলাদেশে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যারা যেতে পারে নাই তাদেরকে তারা নিয়ে যাবে। কিন্তু বাংলাদেশ সরকার কেন ব্যর্থ হচ্ছে আমি জানতে চাই। তারা কেন প্রসেসিং করতে পারছে না নিয়ে যাওয়ার জন্য? আমার একটা প্রশ্ন সরকারের কাছে, সরকারের ক্ষমতা বেশি না সিন্ডিকেটের ক্ষমতা বেশি, এটা সরকার আমাদের উত্তর দিবে। এখন আমরা পুলিশের কাছে যাই আমাদের টাকা উদ্ধার করার জন্য, পুলিশ ভাই আমরা রাগ করবেন না, তখন আপনাদের কোনো অগ্রগতি আমরা দেখছি না। এখন আমরা রাস্তা সাধারণ ভুক্তভোগী আমরা এখানে আসছি, এখন কেন আমাদেরকে আপনারা তাড়িয়ে দিচ্ছেন? আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, আমাদের এই বিষয়ে আছে মেইন পড়া আছে। আমরা পড়ালেখা করছি, এখনো পড়ালেখার মধ্যে আছি, আমাদের সংসার চলছে না, এই কারণে পড়ালেখা বাদ দিয়ে আমরা বিদেশ যাওয়ার জন্য আমরা ইচ্ছা পোষণ করছি। আমরা চেয়েছিলাম আমাদের পরিবার স্বচ্ছভাবে চলুক, আমাদের দেশ উন্নত হোক, দেশ উন্নত হলে আমার রাষ্ট্র শক্তিশালী হবে, আমরা এটাই চেয়েছিলাম। যদি আমরা দেশের ভালো চেয়ে আমরা অন্যায় করে থাকি তাহলে আপনারা কি করেন? আমরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আমরা একটা কথাও বলবো না। আপনারা একজনের পুলিশে একটা 100 করে গুলি করেন, আমরা এখানে দাঁড়িয়েছি যতক্ষণ আমাদের দাবি আদায় হচ্ছে আমরা এখানে অবস্থান দরকার পরে। আমরা এখানে অনেক ভাই দেখেন কেমন অবস্থার মধ্যে পড়লে কাপড় নিয়ে বাড়ি থেকে আসে, কারণ আমাদের অনেক বাইরে আছে, টাকাটা এখানে আসতে পারে না শুধু ভাড়ার টাকার জন্য। তাই সরকারের কাছে আবারও দাবি জানাচ্ছি, আপনারা আমাদের এই প্রশ্নের উত্তরটা দিবেন। আপনাদের ক্ষমতা কতটুকু যে এই সিন্ডিকেট ভাঙতে পারেননি? এখন মানুষিয়া খোলার একটা আমরা দেখছিলাম, এখন 25টা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। কেন এত সিন্ডিকেট? কেন এত দালাল? কেন এত মানুষ অসহায় হয়ে রাস্তার বুকে পড়ছে? আপনাদের কোন অগ্রগতি আমরা দেখছি না। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, গত 1 মাস ধরে আমরা মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি। মন্ত্রণালয়ে আমরা 1 মাসে 5 থেকে 6 বার গিয়েছি। এই আটকে পড়া 18,000 কর্মীর প্রতিনিধি দল, আমরা বারবার চেষ্টা করেছি আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা করার, তার সঙ্গে কথা বলার, সে আমাদের দেখা দেয় নাই। আমরা 1 মাস ধরে শৃঙ্খলাভাবে চেষ্টা করেছি আমাদের পাওয়া যায়, কিন্তু আসার সময় বলতে 70,000 টাকা তারপরে বলে 1,20,000 টাকা তাও দেওয়ার পরে 31শে মে সময় পার হয়েছে। 1 সপ্তাহ আপনার 7 দিন আপনার টাকা সরকার কাটাই গেছে। কার মাধ্যমে করছে? এজেন্সির মাধ্যমে। এজেন্সি আপনার হুমকি দেয়? জি বহুবার গেছি, একবার না তো। জি আমরা তো গ্রামের দালালের মাধ্যমে দিচ্ছি, ঠিক আছে? আমাকে বলে না। জি আমাদের এলাকার প্রতিবেশী। জি ঢাকা আসছি, কিন্তু ঢাকা আসছি আপনার কাকরাইলে। জি জি ওইখানে আপনাদের একসাথে কয়েকবার গেছি। ওখানে যাওয়ার পরে ওরা বলতেছে কি যে মালয়েশিয়া বন্ধ করে দিছে, পরবর্তীতে আবার সুযোগ দিলে তখন নেবে। তারপর নতুন করে আবার আপনার সরকার বলতে খালি সরকার দেখতেছে এই নিয়ে জি জি ফার্মলে। জি এজেন্সি বলছে যে টাকা সিন্ডিকেটের টাকা দিতেছে না, সিন্ডিকেটের টাকা দেয় না, সিন্ডিকেট টাকা দিলে তখন দিবে, না হয়তো আমাদের পরবর্তীতে আবার মানুষের ঢুকাবে। হ্যাঁ হ্যাঁ সুপারস্টার আপনার নয়াপল্টনের সাথে, হ্যাঁ চায়না টাওয়ার আছে না, চায়নার সাথে যে আপনার বিল্ডিংটা, এখানে আপনার গেছিলাম। আমি 4 বার গেছিলাম। আমি একবার আপনার বিএমইটিতে মামলা দিয়েছিলাম, মন্ত্রণালয় থেকে বিএমইটিতে গেছিলাম, আমার সাথে গেছিল, আমাকে হুমকি দিতে চাইছে, আমাকে মারার হুমকি দিয়েছিল একবার। আমি একাই যাই আপনার সুপারস্টারের
এখন কথা হচ্ছে আপনারা তো এখানে কর্মসূচি পালন করছেন, হ্যাঁ। কর্মসূচি পালন করলে কি আপনাদের দাবিগুলো পূরণ হবে? হ্যাঁ, আপনার আমাদের সরকার যে আছে, আপনার সরকার তো সবকিছুই পারে। আচ্ছা, এই আপনাদের দাবিগুলো তো সরকারের হস্তক্ষেপ আছে, হ্যাঁ। আপনাদের এই আমাদের না যাওয়ার ব্যাপারটি সরকারে আপনাদের কি কর্মসূচি সেটাও দিচ্ছে, যে হ্যাঁ, ঠিক আছে, দিয়েছে আপনারা জানেন। হ্যাঁ। এই যে সড়কটি যে এখন অবরোধ হয়ে আছে, এটাতে আপনাদের কি দাবি? আপনারা আমাদের দাবিও আমাদের মালয়েশিয়া নিতে হবে। জানুয়ারি আপনার হলো ফেব্রুয়ারি মাসে আমার নিতে হবে 20 তারিখের মধ্যে। আমাদের তো আমি 15 লাখ টাকা দানা করছি, আমার বয়স হলো 24 বছর, 15 লাখ টাকা আমি নিজে দানা করছি। না, মালয়েশিয়া আপনার 7 লাখ টাকা নিয়েছি মালয়েশিয়া ইয়ে করার জন্য। আপনার অনেক কিছু আছে, আপনার মেডিকেল আছে, কাপড় চোপড় আছে, তারপরে আপনি যে আমি ঋণ করছি, আপনার লাভ দেওয়া লাগবে না আমার। হ্যাঁ, এটা আপনার নিম্ন আমার 15 লাখ টাকা ঋণ আছে আমার। এখন আপনারা ওই এজেন্সিকে যদি আপনারা না ওই এজেন্সির কাছে হস্তক্ষেপ যদি না করেন, আমরা তো করতেছি, আমাদের কোনো খবর, আমাদের ফোন ধরে না। এই এজেন্সির নাম্বার আছে, আপনি দেখেন, এজেন্সির নাম্বার আছে, আপনি দেখেন। আমরা তো আমি তো এমনি আসি না এই জায়গায়, দেখাইতেছি আমি। এজেন্সি তো নিচ্ছে না, এখন সময় নিচ্ছে 1 মাস 15 দিন। যে আপনাদের কাছে টাকা নিচ্ছে তার কোনো ইয়ে আছে, মানে আপনার ছবি বা এমনি একটা কার্ডের ছবি আছে আর কি। কার্ড দেখান, আপনার ছবি আছে না? এই যে আপনার যে এই যে এজেন্সির আপনার এই যে এজেন্সির নাম কি ভাইয়া? বাবলু। জি, বাবলু তো লোকাল না। এজেন্সির নামটা কি? এজেন্সির নাম বলে। আপনাকে যে এজেন্সিকে টাকা দিয়েছেন তারা ওই এজেন্সির নাম বলেন, অফিসের নাম বলেন। হ্যাঁ। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে? আচ্ছা, একটাই আমরা অনুরোধ চাইতেছি, আমরা মালয়েশিয়া যাবো। আমাদের অনেক ঋণ হয়েছে, আমরা ঋণগুলো শোধ করার লাগবে। আমাদের মালয়েশিয়া যেতেই হবে। আপনারা জানতেন না যে এতটুকু ভুক্তভোগী হবেন আপনারা দালালের মাধ্যমে? সরকার তো বারবার আপনাদেরকে বলছেন যে দিতে আছে আপনাদের দালালের মাধ্যম দিয়ে যাতে করে আপনারা বিদেশে না যান। সরকার তো এরকম বলে, আচ্ছা কোন লোকে দালাল ছাড়া যাইতে পারছে, কেউ যাইতে পারে নাই। আপনি তো খালি সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। 78 লিস্ট করে দিই, 78 কেউ যাইতে পারছে, পারে নাই কেউ যাইতে। আর এইভাবে তারা যাইতে পারে না। এগুলো সরকারের উপরে কয় তলে ঠিকই এজেন্সি টাকা নিয়ে নেয়, টাকা না নিলে তারা নেয় না লোক। 3-4 লাখ নিয়ে পরে কয় এই সমস্যা 50,000 দাও, ওই সমস্যা 50,000 দাও, তাহলে যাইতে পারবো না। তখন তো আমরা বাধ্যতামূলক দিতে হয়, না দিলে আমরা যাইতে পারবো না। তাহলে এইভাবে 5 লাখ 5.5 লাখ টাকা দিচ্ছি। এখন তারা মে মাসের থেকে এই মধ্যে খালি 15 দিন 1 মাস পর সময় নিতেছে, নেবে, কিন্তু 8-9 মাস হয়ে গেছে, কবে আমাদের নেবে? 5 লাখ টাকা, আরো 5 লাখ টাকা লোন হয়ে সুদ হয়ে গেছে, 9 মাস পার হয়ে গেছে। 2 বছর 2.5 বছর ধরে টাকা দিয়ে ঘুরতেছি, আমরা কি কবে যাবো? আর কবে আশ্বাস দেয় শুধু, হ্যাঁ নিয়ে যাবো আশ্বাস দেয়। আমরা কবে যাবো আর কবে মানুষের ঋণ শোধ করবো? যে টাকা আছে ওই টাকা আরো ডাবল টাকা ঋণ হয়ে গেছি। এখন আমাদের বাড়ি ঘরে থাকতে পারি মাসের চাপে। মন্ত্রণালয় থেকে মামলা দিয়েছি আমরা, দেখেন জমি বেচে আমাদের, দেখেন মন্ত্রণালয় থেকে আমরা মামলা দিয়েছিলাম। মামলা কি এখনো চলমান? এখনো চলমান আছে। আমি মনে করেন আর 15 দিনে 1 মাস আগে আমি আসছিলাম। এটা আমরা মন্ত্রণালয়ে মামলা দিছি, আমরা অভিযোগ দিছি, লিখিত অভিযোগ। হ্যাঁ, তারপর মনে করেন আমাদের ওই জায়গায় বলছে আপনার আমাকে ফোন দিছিল 2 দিন আপনার মন্ত্রণালয়, আপনার বিএমইডি থেকে আমাকে এক স্যার ফোন দিছিল, রফিকুল ইসলাম। বলছে আপনার এজেন্সি আপনাকে ফোন দেয়। আমি বললাম স্যার আমাকে তো ফোন দেন, আমি ফোন দেয়, আমার ফোন ধরে না। আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি, না দিল হয় আমি লাল কালি মারবো, এই পর্যন্তই আছে। আমি আর এজেন্সি ফোন দেয়, এজেন্সি ফোন ধরে না। দর্শক, আপনারা যেটা শুনতে পারলেন যে ভুক্তভোগী যারা আছে তারা সেই দালালের চক্রান্তে পড়ে আজকে তারা নিঃস্ব হয়ে গেছে, এবং তারা এক পর্যায়ে তারা সুদের টাকা লাগিয়ে তারা এক পর্যায়ে তারা এই মালয়েশিয়া যাওয়ার যে একটা চেষ্টা, তারা এই চেষ্টাটি চালিয়েছেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং বেশ একজন জনপ্রতি 7 লাখ 5 লাখ যার থেকে যেমন পারে দালাল চক্রটি, তারা তাদের থেকে টাকা নিয়েছেন। এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টার সাথে একান্তে সাক্ষাৎ করে তাদের এই দাবিটি যাতে করে মানা হয়, যাতে করে তারা যারা ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী আছে তাদের যেন মালয়েশিয়া আবার যেতে দেওয়া হয়, সেই আশ্বাসটি তারা মানে সরকারের কাছে চাচ্ছেন। এই মুহূর্তে এখানে পুলিশ মোতায়েন আছে এবং অন্যান্য সংগঠন যারা আছেন এখানে, যারা আন্দোলনরত মালয়েশিয়া প্রবাসী, তারা এখানে সোনারগাঁও যে হোটেলটি আছে সেই হোটেলের পাশে যে সড়কটি এক সাইডে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা এখানে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এসেছিলাম। আমরা এখানে
আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন বাধা দিয়েছে। জানি না তারা কেন আমাদের বাধা দিয়েছে। আমরা তাদের ছোট ভাইয়ের মতো, কেন তারা আমাদের দু একজন ভাইকে লাঠিচার্জ করেছে। আমরা এতে মর্মাহিত অনেক দুঃখ প্রকাশ করছি। এটা আমরা কাম্য করি নাই, আশা করি নাই। তো আমাদের পুলিশ প্রশাসন ভাইরাই বলেছে আপনারা মন্ত্রণালয়ের সমস্যা মন্ত্রণালয়ে যান। এ হচ্ছে এখানকার এখন পর্যন্ত যেটা দেখছেন যে যান চলাচল, পুলিশের তৎপরতার কারণে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনারা দেখছেন এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, আবার যুক্ত হলাম একুশে সংবাদে আপনাদের সাথে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। মালয়েশিয়া যেতে চাওয়া প্রবাসীরা তারা বলছেন যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সামনে তারা যাবেন এবং তারা ওইখানে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং তারা তাদের যে প্রবাসী মালয়েশিয়া যেতে যেন পারেন তারা এই হস্তক্ষেপ এই কর্মসূচিটি পালন করছেন। দেখছেন যে একটি যে মেইন সড়ক, এই কারওয়ান বাজারের মেইন সড়কটিতে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হচ্ছে না। তাদের স্লোগান হচ্ছে এক দফা এক দাবি, মালয়েশিয়া কবে নিবে। এই দাবিতে তারা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন এবং তাদের স্লোগানে মুখর হয়ে উঠে পড়েছে যে এই কারওয়ান বাজারের এই সড়কটিতে আপনারা যেমন জানেন যে মালয়েশিয়া প্রায় 18,000 মালয়েশিয়া প্রবাসী তারা মালয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং তারা যেতে পারেননি। সেই দাবিতে তারা আজকে মালয়েশিয়া যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আছেন সেই প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দিকে তারা এই বিক্ষোভ সমাবেশ নিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি হচ্ছে যাতে করে তাদের মালয়েশিয়া যেতে পারেন। আবার সেই মিছিল নিয়ে তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। আপনারা যেমনটা জানেন যে এই দালাল চক্র পরে নিঃস্ব হয়ে যাচ্ছেন এবং এই প্রবাসীরা এই তারা বলছিলেন যে এই দালালের চক্রান্ত পরে যাতে করে আর কোনো প্রবাসী এই না পড়েন সেই দাবিটিও তারা করছেন এবং তারা বলছিলেন যে আমরা নিরীহ, আমরা ঋণ করে প্রবাসী মালয়েশিয়া যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেই দালাল আমাদেরকে প্রবাসে পাঠাননি। এই দাবিতে তারা আজকে এই কর্মসূচি মহাসমাবেশ পালন করছেন এবং তারা বলছেন যে আমাদের দাবি না হওয়া পর্যন্ত প্রবাস কল্যাণ মন্ত্রণালয় আমরা অবরোধ করব, এই হুঁশিয়ারিও তারা দিয়েছেন। আমাদের সাংবাদিক ভাইরা ওনারা পিছনের দিকে যাচ্ছে, ওনাদের যাওয়ার কষ্ট হচ্ছে, এত দ্রুত যাবেন না, ওনাদের যাওয়ার সুযোগ করে দেন, ঠিক আছে ভাই? আপনারা দেখছেন যে এই মূল যে সড়কটি শাহবাগের যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি এখন অবরোধ হয়ে পড়েছে এবং যান চলাচল টোটালি ধীরগতি দেখা যাচ্ছে এবং প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দিকে তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন এই বিক্ষোভ মিছিল নিয়ে। আপনারা আমাদের 21 সংবাদ থেকে ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি সম্প্রচার দেখছেন।
হবে। তারা যেমনটি বলছেন যে দালাল যে এজেন্সির মাধ্যমে তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন, সেই এজেন্সির মাধ্যমে তারা যেতে পারেননি এবং এজেন্সি এক পর্যায়ে এজেন্সির সাথে সাক্ষাৎ করেও তারা কোনো সুফল পায়নি বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে এজেন্সি তাদেরকে আশ্বাস দেয় 1 মাস 2 মাস, আজকে নয় কালকে আপনাদেরকে পাঠাবো। দীর্ঘ 6 মাস থেকে 7 মাস অতিবাহিত হওয়ার পরেও তারা আজকে মালয়েশিয়া যেতে পারেননি। মালয়েশিয়াও যাইতে পারিনি। কি কারণ, আমরা কি ক্ষতি করেছি? গরিব হয়ে জন্মিয়ে কি আমরা ভুল করেছি? গরিবের পক্ষে কোনো মানুষ নেই কেন? কেন নেই? আমরা গরিব হয়ে জন্মিয়েছি, আমরা তো কিছু ক্ষতি চাচ্ছি না। আমরা আন্দোলন করে আমরা কি গাড়ি ভাঙছি, আগুন দিছি, কোনো জায়গায় প্রমাণ আছে? কেন আমাদের পুলিশ আমাদের চাষ করছেন? আজকে আমরা এই বিচার চাই। আমাদের যদি ফেব্রুয়ারি মাসে 20 তারিখের মধ্যে না পাঠায়, তাহলে যে কজন মারা যাবে সরকারের দায়ভার নিতে হবে। এটা আমাদের হুঁশিয়ার। একটা লোক মারা গেলে তার ফ্যামিলিকে সরকার দেখতে হবে। 5 লক্ষ টাকা দিচ্ছে সবাই। হ্যাঁ, এটার জন্য দাবি আমাদের একটাই, এখন মালয়েশিয়া আমাদের পাঠাবো বলে, তাও ফেব্রুয়ারি মাসে বিচারবে। তারা বলে আজকে কালকে ডেট বাঁচাচ্ছে, আজকে দেবে কালকে দেবে, কালকে নেবে পরশু নেবে। আমরা এভাবে জীবন চাই না। 7 মাস ধরে আজকে আমরা কোনো সমাধান পাচ্ছি না। হ্যাঁ, কোনো সমাধান হয় নাই আজ পর্যন্ত, সমাধান। তাই তোমার রাস্তায় নামছি, বাধ্য হয়ে। মানুষ হাত পাতে কি জন্য ভাই? বাধ্য হয়ে পেটে ক্ষুধা থাকলে হাত পাতে, আমাদের অবস্থা হয়েছে। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আসিফ নজরুল স্যার, যিনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি আমাদের সাথে বসতে হবে এবং ওনার মাধ্যমে আমরা প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মধ্যে কথা বলে তারপরে আমরা আন্দোলনের ফসল গড়ে তুলে আমরা রাজপথ ছাড়বো। এর আগে আমরা আর 1 মিনিটের জন্য পিছপা হবো না, কারণ আমরা এই 2 বছর থেকে অনেকভাবে প্রতারিত হচ্ছি। প্রতারিত হয়ে হয়ে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। তাই আপনারা সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করুন। এরপরেও যদি আজকে আসিফ নজরুল স্যার আমাদেরকে সাক্ষাৎ না দেয়, আমরা যারা সমন্বয়ে আছি, যারা এই মানুষগুলোকে একসাথে করছি, সবাই মিলে আমরা আগামীতে সকল প্রবাসীদেরকে আহ্বান জানাবো, আপনারা এই 36,000 মালয়েশিয়ার প্রবাসীদের পাশে দাঁড়ান, সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত প্রবাসীদের সাথে দাঁড়ান। যেহেতু যদি আমরা আমাদের আন্দোলনের ফসল না তুলতে পারি, আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। যেমন দেখেছেন জুলাই আন্দোলনের সময় কিভাবে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দিয়ে বেশিরভাগকে হারাইছে। তাই আমাদেরকে বাধ্য করবেন না, আমরা প্রবাসীরা এক হয়ে যেহেতু আবার রেমিটেন্স শাটডাউন দিতে হয়, তাই আমরা চাই আমাদের ন্যায্য দাবি, আমাদের কথাগুলো আপনারা তুলে ধরুন, আমাদেরকে রাস্তা পরিষ্কার করে দিন, আপনারা দালাল সিন্ডিকেটকে নির্মূল করুন। আমরা মালয়েশিয়া যেতে চাই, আমরা সকল প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার পরিচয় হচ্ছে, আমি মাইনুদ্দিন বাবু, আমি সৌদি আরব প্রবাসী। আমি সকল প্রবাসীদেরকে নিয়ে সমন্বয় করে কাজ করতেছি। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। আমরা এখন মন্ত্রণালয়ে যাবো, আমরা এখন মন্ত্রণালয়ের সামনে গিয়ে রাস্তা অবরোধ করবো। দর্শক শুনছিলেন একজন সৌদি প্রবাসী তাদের পক্ষ হয়ে এই কর্মসূচি আলটিমেটাম দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এখন আস্তে আস্তে এই সমাবেশটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে আস্তে আস্তে এগোচ্ছেন এবং তারা বলছেন যে উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাদেরকে যাতে করে যেতে যারা পারেনি, প্রায় 18,000 মালয়েশিয়ান কর্মী যারা আবেদন করেছিলেন এবং তারা অর্থ দিয়েছিলেন এজেন্সিকে, এই অর্থগুলো পুনর্বহাল অর্থগুলো যাতে পায় এবং তাদের জন্য যে ভিসা, সেই ভিসা, মালয়েশিয়ান ভিসা যাতে পায়, সেই ভিসা পাওয়ার জন্যই তারা আসিফ নজরুল তাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টার সাথে এবং প্রায় প্রধান উপদেষ্টার সাথে তারা কথা বলার জন্য আবেদন জানাচ্ছেন এবং তারা বলছেন যে অবিত মূল্যেও তারা যাতে করে এই মালয়েশিয়া যেতে পারেন এবং না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার এক পর্যায়ে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ভাই সামনে আসতে আসেন, সামনে আসেন, জ্যাম লেগে গেছে, সামনে আসেন। আপনারা যেমনটি জানেন যে এই যে দালালের চক্রান্তে পড়ে দিনে দিনে বাংলাদেশের দালাল চক্রের সিন্ডিকেট ধীরে ধীরে বাড়ছে এবং
জানেন যে দালাল চক্রের মাধ্যমেই তারা এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত, এবং যে এজেন্সির মাধ্যমে তারা প্রবাসে মালয়েশিয়ায় যেতে চেয়েছিলেন, তারা সেই এজেন্সির সাথেও কোনো কথা বললেও তারা সে আশ্বাস পায়নি এবং তাদেরকে সে ক্ষতিপূরণও তারা দিতে পারেনি। তারা এজেন্সির সাথে কথা বললেও তারা এজেন্সি তাদেরকে সময় ধরিয়ে দেয় যে আজ না হয় কাল আপনাদেরকে মালয়েশিয়ায় পাঠাবো, এই আশ্বাস দিলেও তারা সেই কার্যক্রমটি করতে পারেনি। এবং আপনারা দেখছেন যে ধীরে ধীরে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দিকে এই যারা